জাদুর ৩ আমের লেহেঙ্গা। কুসুমতলা নামের একটা গ্রাম ছিল। সেই গ্রামে রুমি, সুমি ও টুম্পা নামের ৩ বোন বাস করত। ওরা ওদের মায়ের সঙ্গে বাস করত। ওদের মা ছিল একজন দর্জি। তিনি সেলাইয়ের কাজ করে তার ৩ মেয়ের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছিলেন। কারণ তার স্বামী একটা মাতাল লোক ছিল। সে শুধু বাড়িতে এসে ওদের মাকে মারধর করত আর তারপর জোর করে তার জমানো টাকাগুলো নিয়ে যেত। এভাবে দিন যাচ্ছিল। সুমি, রুমি ও টুম্পার মায়ের নাম ছিল সুষমা। বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। সুষমা কঠোর পরিশ্রম করতেন দিনরাত। তার স্বপ্ন ছিল তার ৩ মেয়ে পড়াশোনা করে অনেক বড় চাকরি করবে। এভাবেই দিন যাচ্ছিল। ওরা ৩ বোন সকাল সকাল রেডি হয়ে ওদের স্কুলে চলে যায়। তখনই ওদের ছেঁড়া ফাটা পুরনো জামা দেখে ওদের ক্লাসের বন্ধু বান্ধবরা হাসাহাসি শুরু করে দেয়। তাদের মধ্যেই পিঙ্কি নামের একটা মেয়ে এসে হাসতে হাসতে বলে, দেখো দেখো, আমাদের ক্লাসের সবচেয়ে গরিব ৩ মেয়ে হাজির হয়ে গেছে। এদের কি লজ্জাও নেই? এমন ছেঁড়া ফাটা পুরনো পোশাক পরে স্কুলে আসি। আমার যদি স্কুল ড্রেস এমন পুরনো আর ছেঁড়া হতো, আমি তো কখনো স্কুলেই আসতাম না। কিন্তু এদের তো একটুও লজ্জা নেই, কেমন পুরনো পোশাক পরে স্কুলে চলে আসে। আরে পুরনো পোশাক পরবে না তো কে করবে? ওদের বাবা তো একটা মাতাল, সারা রাত মদ খেয়ে আমাদের পুরো মহল্লা জুড়ে চিৎকার করে বেড়ায়। ওনার জন্য তো রাস্তায় মানুষজন বেরোতেও ভয় পায়। আর ওদের মা সামান্য একজন দর্জি, সে কি আর পারবে ওদেরকে নতুন নতুন জামা কাপড় কিনে দিতে? আমি এটাই বুঝি না, আমাদের মতো ধনী পরিবারের মেয়েরা যখন এই স্কুলে পড়ে, সেখানে ওদের মতো গরিব মেয়েদের কেন পড়তে দিয়েছে? আর জানিস না তুই পিঙ্কি, ওরা যে এত ভালো নাম্বার পায়, তাই তো ওরা স্কলারশিপ পায়, তাই তো এই স্কুলে ভর্তি হতে পেরেছে। জানি না ওরা কিভাবে এত ভালো নাম্বার পায়। এভাবে ওরা একে অন্যের সঙ্গে কথা বলছিল আর ওদের ছেঁড়া পুরনো কাপড় নিয়ে হাসাহাসি করছিল। এভাবেই দিন যাচ্ছিল। ওরা এভাবে ওদের বন্ধুদের এমন কথা শুনে খুবই কষ্ট পেত। তবুও ওরা মন খারাপ করে বাড়িতে চলে আসতো, কাউকে কিচ্ছু বলতো না। মা, এবার কি আমাদের স্কুল ড্রেসটা চেঞ্জ করে দেওয়া যায়? গত ৩ বছর ধরে আমরা একই স্কুলের পোশাক পরছি। আমাদের ক্লাসমেটরা সবাই আমাদের এটা নিয়ে হাসাহাসি করে। আমার খুব খারাপ লাগে যখন আমাদের ৩ বোনকেই ওরা এভাবে ছোট করে। এবার একটু দয়া করে আমাদের ৩টা স্কুল ড্রেস বানিয়ে দিও মা। আমাদের বাড়তি কোনো কাপড় চোপড়ের দরকার নেই, শুধু নতুন 3টা স্কুল ড্রেসের দরকার। আচ্ছা ঠিক আছে রে মা, আমি তো জানি তোদের কত কষ্ট হয়, কিন্তু আমি বা কি করব? কিছু টাকা জমাই তোদের স্কুল ড্রেসের জন্য, কিন্তু সেটা আবার তোদের বাবা এসে আমাকে মারধর করে নিয়ে চলে যায়। আমাকে তোরা ক্ষমা করে দিস, আমি তোদের একটা সুন্দর জীবন দিতে পারিনি। না মা, তুমি আমাদের জন্য অনেক কষ্ট সহ্য করছো। আমাদের ওই মাতাল বাবার জন্যই আমাদের এত কষ্ট। এমন বাবা থাকার চেয়ে তো মরে যাওয়া ভালো। না না, হাজার হোক উনি তোদের বাবা হয়, তোদের বাবার সম্পর্কে এমন কথা বলিস না। নে, আমি তোদের জন্য আম দিয়ে ডাল রান্না করেছি, এটা দিয়ে ভাত মেখে খেয়ে যা। মা, রোজ রোজ এই আমের ডাল খেতে ভালো লাগে না। তুমি অন্য কোনো সবজি রান্না করতে পারো না? বাজারে জিনিসপত্রের যে দাম, অন্য কোনো সবজি ক্রয় করতে গেলে কত টাকা লাগবে তার হিসেব আছে? আমাদের গাছে আম ধরে, তাই তো কাঁচা পাকা আম দিয়ে যা পারি তোদের বানিয়ে খাওয়াই। কিন্তু মা, তুমি কি এটা খেয়াল করেছো? এখন তো আমের সিজন না, আমটা আরো পরে হবে, কিন্তু আমাদের গাছ ভর্তি 12 মাসই আম থাকে। এমনটা কেন হয়? সেটা তো আমি বলতে পারবো না। অনেক বছর আগে এক ঋষি বাবা আমাকে এই গাছটা দিয়েছিলেন। আমি ওই ঋষি বাবাকে পানি খাইয়েছিলাম। উনি বিনিময়ে আমাকে এই আমের চারাটা দিয়েছিলেন। এরপর থেকে আমি এই আম গাছটার একটু একটু করে যত্ন নিয়েছি। তারপর দেখলাম এই আম গাছে 12 মাসই আম ধরে। এই আম গাছটার জন্য আমাদের খাওয়ার চাহিদাটা একটু হলেও পূরণ হয়। আম বিক্রি করেও 2 টাকা আসে। হ্যাঁ মা, তুমি ঠিক বলেছো। তারপর ওদের মা আবারও সেলাই মেশিনে কাজ করতে থাকে। তিনি বেশ বড় একটা অর্ডার পেয়েছিলেন, দামি কিছু কাপড়ের জামা সেলাই করছিলেন। কিন্তু তখনই তার মাতাল স্বামী চলে আসে। এই সুষমা, আমাকে এখনই 2000 টাকা দে, আমার মদ শেষ হয়ে গেছে, তাড়াতাড়ি দে বলছি। না না, এবার আমি তোমাকে কোনো টাকা দেব না।
এই টাকা আমি আমার মেয়েদের স্কুল ড্রেস কেনার জন্য জমাচ্ছি। ওদের স্কুল ড্রেস ছিঁড়ে পুরনো হয়ে গেছে। এবার আমি তোমাকে কোনো টাকা দেব না। বেরিয়ে যাও বাড়ি থেকে, বেরিয়ে যাও। তোমার জন্য আমার মেয়েদের এত কষ্ট পেতে হয়। কি মুখে মুখে এত তর্ক? দাঁড়া, তোর এই কাপড় চোপড়ি আমি নষ্ট করে দেব। এই বলে ওদের মাতাল বাবা তার হাতে থাকা মদের বোতল থেকে মদ ঢেলে দেয় ওই দামি জামা কাপড়গুলোর উপরে। কাপড় চোপড়গুলো একদম নষ্ট হয়ে যায়। তারপর সে সেখান থেকে চলে যায়। কাপড় চোপড়গুলো এত দামি ছিল যেটার ক্ষতিপূরণ দেয়া ওদের মায়ের পক্ষে কখনোই সম্ভব ছিল না। এমন অবস্থায় তিনি একদম ভেঙে পড়েন আর সেই আম গাছটার নিচে গিয়ে কান্না করতে থাকেন। আমি অনেক চেষ্টা করেছি, অনেক লড়াই করেছি, ভেবেছি আমার 3 মেয়েকে যেভাবেই হোক মানুষ করব, কিন্তু আমার মনে হয় না আমি ওদের মানুষ করতে পারবো। আমি যে হেরে যাচ্ছি। এমন হলে আমি কিভাবে ওদের মানুষ করব? আমার জীবনটা যে এভাবে শেষ হয়ে গেল। আমার ওই মাতাল স্বামী আজকে এই কাপড়গুলো নষ্ট করে দিয়েছে। ওই কাপড়ের ক্ষতিপূরণ দিতে গেলে এই বাড়ি ভিটে জমিটুকুও যে চলে যাবে। এর চেয়ে আমি বরং মরে যাই, সেটাই ভালো হবে। তখনই সেই গাছ থেকে আওয়াজ আসতে শুরু করে। সুষমা, তুমি এভাবে ভেঙে পড়ো না। আমি দেখেছি তুমি হাজার কষ্টেও লড়াই করে গেছো। 3 রাত পরিশ্রম করে গেছো তোমার সন্তানদের জন্য। আর তোমার অত্যাচারী স্বামীর সব অত্যাচারও সহ্য করেছো। আসলে আমি একটা জাদুর আমের গাছ, তাই তো আমার কাছে 12 মাস আম ধরতো। কে কে কথা বলছো? আমি কেন দেখতে পাচ্ছি না? কোথায় তুমি? কে কথা বলছো? এই তো আমি জাদুর আমের গাছ, আমি কথা বলছি। এই নাও, এখানে জাদুর 3টা আমের লেহেঙ্গা আছে। এই আমের লেহেঙ্গা তোমার সব ইচ্ছা পূরণ করবে, সব সমস্যা দূর করবে। তারপর সুষমা সেখান থেকে জাদুর 3 আমের লেহেঙ্গা নিয়ে আসে আর তার 3 মেয়েকে পরিয়ে দেয়। তারপর বলে, জাদুর আমের লেহেঙ্গা, আমার এই জামাগুলো যেগুলো আমার স্বামী নষ্ট করে দিয়ে গেছে, এগুলো ঠিক করে দাও। সঙ্গে সঙ্গে সেই কাপড়গুলো একদম আগের মতো নতুন হয়ে যায়, একটুও দাগ থাকে না। তারপর সুষমা সেই জামাগুলোকে তৈরি করে সেই জামার মালিকের কাছে দিয়ে আসে আর বেশ টাকা আয় করে। তারপর সেই জাদুর 3 আমের লেহেঙ্গার কাছ থেকে বেশ কিছু কাপড় চেয়ে নেয় আর সেগুলো দিয়ে রং বেরঙের ডিজাইনার লেহেঙ্গা, 3 পিস শাড়ি বানিয়ে সেগুলো বিক্রি করতে থাকে। এভাবে ধীরে ধীরে সুষমা একটা বড় দোকানের মালিক হয়ে যায় আর তার 3 মেয়েকে নিয়ে সুখে শান্তিতে আনন্দে দিন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে লিখে জানাও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। ধন্যবাদ। জাদুর লাল লাউ। কুসুমপুর গ্রামে অদিতি ও তার মা বাস করত। ওদের বাবার মৃত্যুর পর ওরা কোথায় যাবে তা ঠিক করে উঠতে পারে না। কেননা ওরা ওদের দাদা বাড়িতে গেলেও দাদা বাড়ি থেকে ওদেরকে বের করে দেওয়া হয়। কারণ অদিতির বাবার মৃত্যুর জন্য তার শ্বশুর বাড়ির সবাই অদিতির মাকে দোষারোপ করতে থাকেন, তাকে অপয়া অলক্ষী বলে গালাগাল দিতে থাকেন। তারপর অদিতির মা বাধ্য হয়ে সে তার ভাইয়ের বাড়িতে চলে আসেন আর দরজায় দাঁড়িয়ে ডাকাডাকি করতে থাকেন। ভাই, ভাবি, দরজাটা একটু খোলেন, আমি এসেছি, অদিতির মা, সুমি, একটু দরজাটা খোলেন। কি ব্যাপার সুমি? বন্ধুরা, তোমরা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও। তুমি এখানে কেন এসেছো? ভাবি, আমার স্বামী মারা গিয়েছে, তাই ভাবলাম আপনাদের এখানে এসে থাকি। জানেনই তো আমাদের থাকার কোনো জায়গা নেই। তোমার স্বামী মারা গেছে এটা শুনে খারাপ লাগলো, কিন্তু তুমি বাপু আমাদের বাড়িতে কেন এসেছো? তোমার শ্বশুর বাড়িতে না যাবে? আমি তো ওর দাদার বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমাকে থাকতে দেয়নি। আমাকে নানা রকম অপবাদ দিয়েছে, তারা আমাকে ওই বাড়িতে রাখেনি। এখন যদি আপনাদের বাড়িতে জায়গা না দেন তাহলে তো আমার এই মেয়েটাকে নিয়ে যাওয়ার কোনো জায়গা থাকবে না। ভাবি, দোহাই লাগে আপনার, আমাকে আপনার বাড়িতে থাকতে দিন। শোনো, এটা তোমার ভাইয়ের বাড়ি, এই জন্য এটা ভেবো না যখন যা ইচ্ছা তাই করবে। এই বাড়িতে আমার অধিকার আছে। তোমার ভাই যতই বলুক না কেন, আমি তোমাদের এই বাড়িতে থাকতে দেব না। আমার সংসারে এমনিতেই অনেক খরচ, তার উপর মাথার উপর তোমাদের বসিয়ে রাখবো নাকি? তখনই সুমির ভাই সেখানে চলে আসে আর বলতে থাকে, কি হলো কি রাবেয়া, তুমি আমার বোনের সঙ্গে এমন আচরণ করছো কেন? ওর স্বামী মারা গেছে আর আমার ভাগ্নিটাও এতিম হয়ে গেছে। তুমি ওদেরকে কোথায় ঘরে তুলবে
আর এভাবে বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওদের সঙ্গে খারাপ আচরণ করছো? একবার ভেবে দেখো তো, এটা যদি আমার সাথে হতো। তোমারও তো একটা মেয়ে আছে, নিজের আত্মীয়র সঙ্গে কেউ এরকম করে? শোনো, আমার মেয়ের সাথে যদি এরকম হয় তাহলে আমি আমার বাপের বাড়িতে গিয়েও থাকতে পারবো। সেখানে আমার নামে জমি আছে, তোমার বোনের নামে কিছু আছে। আর তার থেকেও বড় কথা, তোমার বাড়িতে আমার অবশ্যই জায়গা হবে, তোমার বোনের মতো নয়। আমার শ্বশুর বাড়ির লোকজন আমাকে যথেষ্ট ভালোবাসেন। আহা, এখন তর্ক করো না। সুমি, আয় ভেতরে আয়। দেখো, তোমার বোনকে যদি তুমি বাড়িতে তোলো তাহলে আমি বাড়ি ছেড়ে বেরিয়ে যাব। হয় তোমার বোন আর ভাগ্নি এই বাড়িতে থাকবে, নয়তো আমি থাকবো। আমি মাথার উপর এমন বোঝা চাপিয়ে চলতে পারবো না। এমনিতেও তুমি যে টাকা আয় করো সে টাকাতে সংসার চলে না। মেয়েটার স্কুলের খরচ, বাজার সদাই করো, আরো নানা রকম খরচ। আমরা তো কিছু টাকা ব্যাংক থেকে লোনও নিয়েছি, সেই টাকাও মাসে মাসে চোকাতে হয়। আমি কোনোভাবেই তোমার বোনকে এই বাড়িতে থাকতে দেব না। ভাবি, এমনটা করবেন না। আপনার বাড়িতে তো কাজের মেয়েরও দরকার হতে পারে, আমাদের না হয় কাজের মেয়ের জায়গাটাই দেবেন। আমি আপনার বাড়ির সব কাজ করে দেব, আপনাদের জমির যত দেখাশোনা সেগুলোও করে দেব। দয়া করে আমাদের তাড়িয়ে দেবেন না। এই বাড়ি ছাড়া যে আমার আর আমার মেয়ের যাওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা ঠিক আছে, এখানে বসে ফ্রি ফ্রি খেতে পারবে না। এখানে থাকতে হলে কাজ করে থাকতে হবে। আমার কিছু সবজির বাগান আছে, সেগুলোর দেখাশোনা করতে হবে, এই যেন মাথায় থাকে। হ্যাঁ হ্যাঁ ভাবি, এটা নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমি সব দেখে শুনে রাখবো। এরপর অদিতির মা আর অদিতি মিলে ওর মামা বাড়িতেই থাকতে শুরু করে, আর সেখানে ওদের সবজি বাগানের সব সবজির দেখাশোনা করতে থাকে। ওদের লাউ, কুমড়ো, ঝিঙ্গে, করলা, নানা রকম সবজির বাগান ছিল। ওরা প্রতিদিন সেখানে কাজ করত। অদিতির মা অদিতিকে একটা সরকারি স্কুলে ভর্তি করিয়ে দেয়, যেন কোনো খরচ না হয়। সব মিলিয়ে ওদের দিন ভালোই যাচ্ছিল। অদিতির মামা বাড়িতে ওর একটা মামাতো বোন ছিল, ওর নাম ছিল পিঙ্কি। পিঙ্কি ওর মায়ের মতোই হিংসুটে আর বদমেজাজি ছিল। ও কখনোই অদিতির সঙ্গে ভালো আচরণ করত না। একদিন পিঙ্কি একা একা একটা গাছে উঠতে গিয়ে মাটিতে পড়ে যায় আর তার পায়ে ভীষণ ব্যথা পায়। তখনও কাঁদতে কাঁদতে গিয়ে ওর মায়ের কাছে অদিতির নামে মিথ্যা নালিশ করতে শুরু করে। মা দেখো, অদিতি আমাকে গাছ থেকে ফেলে দিয়েছে, আমাকে ব্যথা দিয়েছে। অদিতি অনেক খারাপ। আমি যখন ওকে বলেছি আমি গাছে উঠতে পারবো না, আমাকে জোর করে গাছে উঠিয়ে দিয়েছে। কি? আমি বাড়িতে দয়া করে থাকতে দিয়েছি আর আমার মেয়েকে এভাবে তুই ব্যথা দিয়েছিস? আজকে তোর একদিন কি আমার একদিন। যেমন মা তার তেমন মেয়ে, আমাদের বাড়িতে থাকবি আর আমার মেয়েকেই ব্যথা দিবি? মামি, বিশ্বাস করুন আমি এমনটা করিনি। পিঙ্কি ইচ্ছে করে ব্যথা পেয়েছে, ওই গাছে উঠেছে, আমি তো ওকে নিষেধ করেছি। কি? এখন আমার মেয়েকে মিথ্যেবাদী বলছিস? তুই আমার মেয়েকে ব্যথা দিয়েছিস, দেখাচ্ছি তোকে মজা। এই বলে মামি অদিতিকে অনেক মারধর করতে থাকে। মারতে মারতে ওর হাত পা দিয়ে রক্ত বেরোতে থাকে। এটা দেখে অদিতির মা দৌড়ে সেখানে চলে আসে। ভাবি, আপনাদের বাড়িতে থাকি বলে কি আপনি আমার মেয়েটাকে মেরে ফেলবেন? এটা আপনি মোটেও ঠিক করছেন না। অনেক হয়েছে, আপনাদের সঙ্গে থাকার চেয়ে আমি জঙ্গলে গিয়ে থাকবো, তাও ভালো। দরকার নেই আপনাদের সঙ্গে আমার থাকার। এরপর অদিতির মা অদিতিকে নিয়ে বাইরে বেরিয়ে আসে আর হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে যায়। ওরা জঙ্গলে ঘাস লতা পাতা দিয়ে ওদের জন্য একটা ছোট্ট কুটির বানিয়ে নেয়। আর তারপর অদিতিকে খাওয়ানোর জন্য অদিতির মা কিছু ফলমূল খুঁজতে থাকে, কিন্তু পুরো জঙ্গল ঘুরেও কোনো ফলের গাছ দেখতে পায় না। হঠাৎই একটা অদ্ভুত জিনিস দেখে অদিতির মা সুমি সেখানে দাঁড়িয়ে পড়ে। আরে, এটা কি জিনিস? লাল লাউ, এটা তো কখনো দেখিনি। গাছের মধ্যে এমন লাল লাউ ঝুলছে। যাই হোক, মেয়েটার জন্য তো কোনো ফলমূল পেলাম না, বরং এই লাল লাউটা নিয়ে গিয়ে মেয়েটাকে একটু রান্না করে খাইয়ে দেই, মেয়েটার তো একটু ক্ষুধা মিটবে। এই ভেবে যেই না অদিতির মা সেই লাউটাকে ছিঁড়তে যাবে, অমনি লাউটা কথা বলতে শুরু করে। আমি হলাম জাদুর লাউ, তুমি আমাকে রান্না না করে আমাকে নিয়ে মাটিতে পুঁতে দাও, তাহলেই সেখান থেকে একটা গাছ বেরোবে, আর সেই গাছে ধরবে হাজার হাজার লাউ, আর সেই লাউগুলো আমার মতো লাল লাউ হবে। তুমি সেই লাল লাউ বিক্রি করে টাকা আয় করতে পারবে। আমার কথা বিশ্বাস না হলে একটু করেই দেখো না। অদিতির মা অবাক হয়ে যায়, কিন্তু সে লাউটার কথা বিশ্বাস করে আর লাউটাকে মাটিতে পুঁতে দেয়।
সঙ্গে সঙ্গে সেখানে একটা গাছ প্রকট হয়ে যায়, আর সেই গাছে শত শত লাউ ধরে যায়। এটা দেখে অদিতির মায়ের যেন খুশির সীমা ছিল না। সে সেই লাউগুলো সেখান থেকে তুলে বাজারে বিক্রি করতে শুরু করে। ওই লাউ দেখে সবাই অবাক হয়ে যায়। সেই লাউগুলো দেখতে সুন্দর ছিল না, শুধু খেতেও অনেক সুস্বাদু ছিল। যে একবার সেই লাউ কিনে নিয়ে খেত, সে বারবার অদিতিদের কাছে এসে সে লাউ কিনতে চাইতো। আর এভাবেই ওরা অনেক টাকার মালিক হয়ে গেল। একদিন মামি যখন এই ঘটনা জানতে পারলো, সে এলো অদিতিদের কাছ থেকে লাউ চুরি করার জন্য। কিন্তু সে যখনই লাউ স্পর্শ করলো, তখনই তার শরীরের ওপর এক এক করে বড় বড় লাউ পড়তে লাগলো, আর সে লাউয়ের ওপর ঢাকা পড়ে গেল। পরদিন সকালে যখন অদিতির মা আসলো আর তার ভাবিকে এভাবে লাউয়ের নিচে চাপা পড়তে দেখলো, তখন সে সবটা বুঝে গেল। ভাবি, আপনি নিশ্চয়ই আমার ক্ষতি করার জন্য এসেছিলেন। আমি না আসলে আপনি এভাবে লাউয়ের নিচেই চাপা পড়ে যেতেন। যা হয়েছে হয়েছে, আমি আপনাকে ক্ষমা করে দিয়েছি। চলে যান এখান থেকে। ভাবি সেখান থেকে চলে যায়। এরপর থেকে অদিতির মা আর অদিতি সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। বন্ধুরা, গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দিও। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। থ্যাংক ইউ।